আলাউদ্দিন মোহাম্মদ ভাইকে, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার পিছনের কারিগর। তাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে এসে কথা বলার জন্য। এ পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ডক্টর আতিক মোহাম্মদ মুজাহিদ, ডক্টর আতিকুর রহমান মুজাহিদ, ফাউন্ডার এক্সিকিউটিভ ডাইরেক্টর সিজিএস এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মঞ্চে আহ্বান জানাচ্ছি ডক্টর আতিকুর রহমান মুজাহিদ স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি প্রথমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি ইউটিউবকে। অসাধারণ একটা আজকে লঞ্চিং প্রোগ্রাম হচ্ছে। বাংলাদেশের নতুন বাংলাদেশে একটা নতুন সংগঠন যারা বাংলাদেশকে জুলাই পরবর্তী বাংলাদেশের যে নলেজ সিস্টেম হবে সেটাকে রিক্লেম করবে। আমাদের যেটা হয়েছে, আমাদের নলেজ সিস্টেমটাকে হারিয়ে গিয়েছে, এটাকে রিক্লেম করতে হবে। নিজের কালচার, নিজের নলেজ সিস্টেম, যেটা অন্য দ্বারা হেজেমনি থিওরি ভাইয়ের দ্বারা আমি কন্টিনিউশন করতেছি। আর একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়, শিক্ষকের জিনিসটা আসলে মানুষ বোঝে না। দিস ইজ নলেজ, শিক্ষক, স্টুডেন্ট, মিডিল ম্যানটা হচ্ছে শিক্ষক। সুতরাং নলেজ সিস্টেম রং হলে শিক্ষক রং ডেলিভারি দিবে, ছাত্র রং তৈরি হবে। সুতরাং শিক্ষক এখন হচ্ছে ইউনিভার্সিটি শিক্ষক। হোয়াট ইজ ইউনিভার্সিটি শিক্ষক? ইউনিভার্সিটি শিক্ষক মিনস হু ক্রিয়েট নলেজ। থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস, মারামারি কাটাকাটি করে, ওনার থিসিস করে করে একটা রিসার্চ করে একটা জিনিস বানায়। এরপরে এই নলেজটা যায় টেক্সট বুকে, দেন এটা সব লাইনে পড়ানো হয়। সুতরাং এই নলেজ যেখানে ক্রিয়েট করা হয়, সে জায়গার টিচারদের মোরালিটি, স্ট্যান্ডার্ড, ডিসক্রিমিনেশন, এগুলো যদি ক্লিয়ার না থাকে আইডিওলজিক্যালি, এবং রাষ্ট্রচিন্তা যদি ক্লিয়ার না থাকে, এই অঞ্চলের মানুষের ধর্মবোধ, ব্যক্তিত্ববোধ, নলেজ সিস্টেম যদি না ক্লিয়ার থাকে, তাহলে কখনো এই অঞ্চলের মানুষ প্রকৃত গাইডেন্স পাবে না। কেন? দুইজন টিচার দুই ধরনের মতামত দিচ্ছেন একটা বিষয় নিয়ে, তাই ছেলেটা কি কনফিউজ হবে না? কনক্রিট নলেজ সিস্টেম ডেভেলপ করতে গেলে আমাদের ওন সিস্টেম অফ নলেজ লাগবে। জুলাই স্পিডের পরবর্তীতে আমাদের এটা সুযোগ এসেছে এবং ইউটিএফ আমার বিশ্বাস সেই কাজটাই করবেন। লাস্ট একটা কোশ্চেন নিয়ে শেষ করি। আমরা অনেক সময় বাংলাদেশে যে কালচারটা তৈরি হয়েছে শেখ হাসিনার আমলে, প্রফেসরগিরি 12 বছর হলে প্রফেসরশিপ হয়। একটা ইন্ডেক্স জার্নালও নাই, একটা আইএসআই জার্নালও নাই, কোনো জার্নাল নাই, কোনো পাবলিকেশন নাই, কোনো কেপিআই নাই, কিচ্ছু নাই। এখন যদি জিজ্ঞেস করি হু ইজ প্রফেসর, বেসিক্যালি প্রফেসরের সংজ্ঞা আসলে অনেকে হয়তো জানতে পারে, আমার কথাটা অন্যভাবে নিয়ে না, জাস্ট বলতেছি হু ইজ প্রফেসর বেসিক্যালি। যদি কোয়েশ্চেন করে অনেকেই মিস করবেন। প্রফেসর মানে 12 বছর চাকরি করে প্রফেসর হওয়া না, ইউনিভার্সিটি ঢোকা মাত্র প্রফেসর না। প্রফেসর মানে হু প্রফেস দ্য নলেজ। প্রফেস মানে কি? এটা নলেজ কি নলেজ না, যে ব্যক্তি স্বীকৃতি দিতে পারে, একটা জিনিসকে দেখে বলতে পারে এটা নলেজ না, এটা রং জিনিস। তার মানে এই লেভেলের যার এক্সপার্টিস আছে তাকে বলা হয় প্রফেসর। কিন্তু আমরা এখন ঢুকলেই হয়ে যাচ্ছি প্রফেসর। তো এই বড় বড় নামধারী প্রফেসররা আমাদের রাষ্ট্রকে কোন জায়গায় নিয়ে গেছিল? আমাদের রাষ্ট্রের গত 17 বছর হেজিমনিক উৎপাদন করেছিল। তো আমরা নতুন বাংলাদেশের যে নতুন সিস্টেম হবে, এই অঞ্চলের বেঙ্গল মুসলিম হেরিটেজের উপর ভিত্তি করে যে নলেজ সিস্টেম ছিল, যেটা আমরা এই বৌদ্ধ বিহার যেগুলো দেখেছেন, এখানে ইউনিভার্সিটি ছিল, সোনারগাঁ বিশ্ববিদ্যালয় ছিল, সেই বিশ্ববিদ্যালয় আমাদের নলেজ ট্রেডিশনকে রিক্লেম করে আবার সেই কানেকশন নিয়ে আসতে হবে। সব ওয়েস্ট থেকে আসা মানে ভালো জিনিস এটা না, আমাদের নিজস্ব নলেজ সিস্টেম আছে, সেইটাকে রিটার্ন করে। আমরা ওইটা হতে চাই, আমরা মানুষের মতো হতে চাই না। আমাদের নিজস্ব পলিটিক্যাল সিস্টেম আছে, নিজস্ব সোশ্যাল সিস্টেম আছে, নিজস্ব নলেজ সিস্টেম আছে, সেইটাই রিগেইন করাটাই কাজ হবে আমি মনে করি ইউটিউবে। অসংখ্য ধন্যবাদ ইউটিউবকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ ভাইকে তাত্ত্বিক ও কাঠামোগত জায়গায় আমাদের নলেজ ইনপুট দেওয়ার জন্য এবং আজকের এই প্রোগ্রামকে সমৃদ্ধ করার জন্য। আমি আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আলোচনা রাখার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ কবির উদ্দিন, প্রধান সংগঠক, ইউনিভার্সিটি টিচার্স ফোরাম, অধ্যাপক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যিনি একজন জুলাইয়ের অগ্রগণী শিক্ষকের ভূমিকা পালন করেছিলেন সেই জুলাইয়ের উত্তাল দিনগুলোতে। স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন আপনারা? আজকে এই মঞ্চে দাঁড়িয়েও যে কথাটি সবচেয়ে বেশি আমার শরীর কাঁপতেছে, 5ই আগস্ট যদি না হতো তাহলে হয়তো আমাদের টিভির সেই বন্দি অর্থাৎ আয়নাঘর থেকে আমাদের লাশগুলো আমাদের পরিবারও পেতেন কিনা আমার জানা নেই।
আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার কি অপরাধ যা আমাকে কোনো একটি আদর্শিক বা এ দেশের পক্ষে কথা বলার জন্য আমার নখগুলোকে তুলে ফেলা হয়েছিল। শুধু তুলে ফেলেই তারা ক্ষান্ত হয়নি, সেই নখের মধ্যে তারা আলপিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে রক্তাক্ত করে দিয়েছে। শুধু এটুকুই সীমাবদ্ধ নয়, তারা আমার এক পর্যায়ে টর্চার করতে করতে তারা আমার প্লাস দিয়ে আমার যখন আর নখ তোলার আর কোনো সুযোগ নেই, সকল নখ তুলে ফেলেছে, তখন তারা আমার হাতের চামড়াগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলেছে। আমার অপরাধ কি? আমাকে ঘন্টার পর ঘন্টা মানুষকে ঝুলিয়ে রাখে, আমরা শুনেছি, কিন্তু আপনারা কি এটি শুনেছেন? মানুষের আমার পাগুলোকে উপর দিকে ঝুলিয়ে রাখা হতো, আমার মাথাটা ছিল নিচের দিকে। আমি এমন অনেক সময় কয়েক ঘন্টা যাওয়ার পরে এমন মনে হতো যে আমার এই মুখগুলোকে হাসড়িয়ে হাসড়িয়ে আমার রক্ত এবং পানিগুলোকে একটু কমিয়ে ফেলি, আমার শরীরটা একটু স্বস্তি পায়। আমরা ছোটকালে শুনেছি চোর ডাকাতদেরকে $5 দেওয়া হয়, কিন্তু আয়না ঘরে আমাদেরকে প্রথম দিন নিয়ে যেয়ে $5 দিয়ে আমার পা এবং হাতগুলোকে পঙ্গু করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল ইনসাল্ট করে, অস্ত্র হাসি দিয়ে, যে তুমি পারবে এখান থেকে চলে যেতে, পারলে চলে যাও। কতটা নিষ্ঠুর হতে পারে না। আমার 2013 সালে একবার 28 দিন, 2018 সালে 29 দিন এবং সর্বশেষ 5 আগস্ট পর্যন্ত আমরা তাদের বন্দি আয়না ঘরে ছিলাম। শুধু এটা আমার পরে যে নির্যাতন চালানো হয়েছে বিষয়টি এরকম নয়। আজকের এই যে ফ্যাসিস্ট হাসিনার পতন এদেশের লক্ষ কোটি মানুষের চোখের পানির ফসল। তারা আমাদেরকে হত্যা করার জন্য চলন্ত গাড়িতেও ট্রাকের সামনে চোখ বেঁধে হ্যান্ডকাফ করা অবস্থায় ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আজকে আপনাদের সামনে এসে কথা বলার সুযোগ করে দিয়েছে। আজকে আমাদের এই রাজনীতিবিদরা আমাদের সামনে এসে এখন নতুন একটি শুধুমাত্র নির্বাচন কেবলমাত্র নির্বাচনের জন্য আওয়াজ তুলতেছেন। কিন্তু আমরা যদি বাংলাদেশে, এই নতুন বাংলাদেশ যে রক্তের বিনিময়ে পেয়েছি, সেই শহীদ আবু সাইদ এবং মুগ্ধ, এই যে 2000-এর মতো শহীদদেরকে যদি আমরা জানতে পারতাম তাদের রক্ত দেওয়ার কি কারণ, তারা কি সেই বাংলাদেশে ছিল শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এই বাংলাদেশ? আমরা যারা আজকে গুম ঘর থেকে ফিরে এসেছি, আমাদেরকে একটু জিজ্ঞেস করেন আমরা কোন বাংলাদেশ চেয়েছি বা কোন বাংলাদেশ চাই? আমাদের যারা হাত হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা চোখ হারিয়েছে, আপনি একবার চিন্তা করে দেখেন। আমি যখন ওদের সাথে মিশি তখন আমার নিজের উপরে যে জুলুমগুলো হয়েছে সেগুলোকে ভুলে যাই। যে লোকটির, যে ভাইটির দুটো চোখ আছে কিন্তু তার বুলেটে তার চোখে সে আজকে অন্ধ, সে আজকে দেখতে পায় না। আজকে দেখতে পায় না এই স্বাধীন বাংলাদেশটি এখন কিভাবে চলছে, কেমন স্বাধীন। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এখনো আমরা সেই পুরাতন দিনের নষ্ট রাজনীতির খেলা এখনো দেখছি। আজকে আমাদের সবটা আইকনিক নেতৃত্ব উপস্থিত হয়েছেন। আমরা বলি যে আবারও যদি আমাদেরকে আয়না ঘরে যেতে হয়, আমরা যেতে প্রস্তুত আছি। আমরা যদি এদেশে আরো রক্তের প্রয়োজন হয়, এদেশের মানুষ রক্ত দিতে প্রস্তুত আছে। কিন্তু আবারও সেই নোংরা রাজনীতির খেলা যেন আবার এই বাংলাদেশের মানুষ আর দেখতে না হয়। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েই 5 আগস্ট থেকে আমরা তাকিয়ে আছি। আমরা কোন বাংলাদেশ পাব? আমাদের আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে যারা সংশ্লিষ্ট রয়েছেন, আমাদের প্রায় শিক্ষকরাই, আমরা শুধু এই সংগঠনের সাথে যারা জড়িত তারাই নয়, আমরা যদি দেখি তাহলে আমরা অনেক শিক্ষককে দেখবো যে তারা তাদের জীবন বাজিয়ে রেখে
এই আন্দোলনে ভূমিকা রেখেছিলেন। কিন্তু যে জায়গা থেকে আন্দোলনের সূত্রপাত হলো ছাত্রদের, যে জায়গা থেকে আন্দোলনের সূত্রপাত হলো আমাদের শিক্ষকদের, সেই শিক্ষকদের নিয়ে এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু আমরা কোনো উদ্যোগ দেখছি না। আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কমিশন গঠন হয়নি। আমরা যারা আহত হয়েছিলাম, আমরা যারা গুলিবিদ্ধ হয়েছিলাম, আমাদের লুৎফুল ইলাহি স্যার এখানে নেই, ওনার চোখে গুলিবিদ্ধ হয়েছিলেন, চোখটা আজকে নষ্ট হয়ে গিয়েছে। উনি আজকে একটি বিশ্ববিদ্যালয়ের ভাইবা পরীক্ষায় উনি গিয়েছেন, আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। উনি উপস্থিত না থাকতে পারার কারণে উনি আমাদেরকে দুঃখ প্রকাশ করেছেন। তা আমরা আজকে যারা একটি কথা একটি জায়গাতেও আসতে পারিনি, যারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, এমনকি যারা সকল শিক্ষকগুলো, শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকগুলো আমরা এই আন্দোলনে আমরা ভূমিকা রেখেছি, তাদেরকে নিয়ে একটা জায়গাও আমরা নিয়ে আসতে পারিনি যে এক জায়গায় এসে আমরা একটু চা খাবো, আগামীর বাংলাদেশ আমরা কি দেখতে চাই, আমাদের এই ত্যাগের বিনিময়ে আমরা কোন বাংলাদেশ দেখতে চাই, কেমন বাংলাদেশ দেখতে চাই, সেই জায়গায় আমরা একমত বা একত্রিত হতে কোনো একটি কর্মসূচি বা কোনো একটি প্ল্যাটফর্ম আমরা দাঁড় করাতে পারিনি। আমি মনে করি ইউটিউবের যদি আগামী দিনের যে কর্মসূচি আছে, আমাদের স্যার এখানে রয়েছেন, আহ্বায়ক রয়েছেন, অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন, আমি মনে করি যে আমাদের প্রথম উদ্যোগটাই নেওয়া উচিত। যারা এই আন্দোলনে হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, যে সকল শিক্ষকরা সারা বাংলাদেশ থেকে, সে প্রাইমারির শিক্ষক হোক, সে মাধ্যমিকের শিক্ষক হোক, সে সরকারি শিক্ষক হোক, সে বেসরকারি শিক্ষক হোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, তাদেরকে নিয়ে একত্রিত করে একটা কোনো অনুষ্ঠানের আয়োজন করা, যে যেখানে তারা তাদের স্মৃতিগুলো বলবে এবং আগামী বাংলাদেশ কিভাবে নির্মাণ করা যায়, কোন আইডিওলজিতে বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হবে, সেই সেই ধারণাটা, সেই চিত্রটা যেন আমরা এই দেশের কাছে তুলে ধরতে পারি। সর্বশেষ আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আমরা যারা এই দেশের যে পর্যায়ে থেকেই ভূমিকা রেখেছি, আমি তো আবারও বলছি যে আবারও যদি আমাদেরকে আয়না ঘরে যেতে হয়, আমাদেরকে যদি আবারও আমাদের হাতগুলোকে কেটে নেওয়া হয়, আমাদেরকে যদি আবার গুলির মুখের সামনে দাঁড়াতে হয়, আমরা দাঁড়াতে প্রস্তুত রয়েছি। কিন্তু আর নতুন করে কোনো এই নষ্ট রাজনীতির খেলা আর এই বাংলাদেশে আমরা দেখতে চাই না। কি আপনারা একমত? সেই আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ যেন আবার নির্মিত হয়, আমরা যেন এই নেতৃত্বের সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা বলবো যে তাদেরকে সেই সচেতনতা, সেই জায়গায় আমরা যেন একত্রিত হয়ে আগামী দিনের বাংলাদেশকে আমরা গড়তে পারি, সে প্রত্যাশা রেখেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবিরউদ্দিন স্যারকে। তিনি যে বক্তব্যটি এখানে উপস্থাপন করলেন, আমরা জানি এই গল্প গত 17 বছরের আমাদের লাখো বাংলাদেশি মানুষের, আমরা যারা বাংলাদেশের এই ভূখণ্ডে গত 17 বছর ধরে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর মধ্যে বসবাস করছি, তারা এই গুম, খুন, হত্যা, এই সকল চরিত্রের সাথে সবারই প্রত্যক্ষ এবং পরোক্ষ অভিজ্ঞতা আছে। আমি তার এই বক্তৃতার আলোকে আজকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই 24-এর গণ অভ্যুত্থানে 2000 শহীদ পরিবারকে, 2000 শহীদকে আল্লাহ তাদের জান্নাতের উচ্চ আসনে সমিহান করুক। এবং আমি সমবেদনা প্রকাশ করি এই গণ অভ্যুত্থানে যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে এখনো 50,000-এর অধিক আমাদের জুলাই যোদ্ধা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে কষ্ট পাচ্ছেন, তাদের আরোগ্য কামনা করছি। তার সাথে সাথে আকাঙ্ক্ষা করি ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ হবে সকল ফ্যাসিবাদী কাঠামো, অন্যায়, জুলুম এগুলোর ঊর্ধ্বে উঠে। আমাদের কবির ভাই যে আকাঙ্ক্ষা দেখেছেন যে আমরা আর নূতন কোনো রাজনৈতিক খেলা দেখতে চাই না, যে খেলা আবার পুরনো খেলাকেই সামনে নিয়ে আসে এবং আমাদের জীবনগুলোকে বিপন্ন করে। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই জুলাই আগস্টের ওই দিনগুলোতে আমাদের ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম, তারা কিছু গল্প জানি যে এই ফ্যাসিবাদী কাঠামোটা
আমাদের শিক্ষা ব্যবস্থাকে কেমন তাবেদারি করে রেখেছিল। আমার অনেক সহকর্মীর গল্প আমি জানি, যারা ওই জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে নামতে ভয় পেয়েছিল, কারণ তার চাকরিটা যদি চলে যায়, তার পরিবার যদি যে অনিরাপত্তায় ভুগছে, সে তার পরিবারের দিকে তাকিয়ে তার চাকরির ভয়ে তার ওই জায়গায় মোরাল জায়গাটা এমন ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল যে এই অন্যায়ের প্রতিবাদে তারা একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েও প্রতিবাদ করতে দেয়নি। সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে কিছু মেরুদণ্ডবাহী শিক্ষক, যাদের মেরুদণ্ড ছিল, তারা কিন্তু আমাদের এই ছাত্র জনতার পাশে ছিলেন। আমি সেই দিন আমার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম দিন থেকে আমার শিক্ষার্থীদের পাশে ছিলাম, এবং মিডিয়া একদিন আমাকে জিজ্ঞেস করলো, স্যার আপনি কেন ওদের পাশে? আমি তখন জবাবটি দিয়েছিলাম যে একজন শিক্ষক যদি ছাত্র থাকে তাহলেই সে শিক্ষক, শিক্ষক থাকলে ছাত্র আছে, ছাত্র থাকলে শিক্ষক আছে। আজকের আমার শিক্ষকরা, আমার শিক্ষার্থীরা ক্লাসরুম থেকে রাজপথে আছে। অতএব আমার শিক্ষার্থীরা যদি রাজপথে থাকে, আমি একজন শিক্ষক হয়ে ক্লাসরুমে অথবা ইউনিভার্সিটিতে বসে থেকে আমার চাকরি বাঁচানোর জন্য চিন্তা করতে পারি না। তাই আমি আমার শিক্ষার্থীরা যেখানে আছে ওটাই আমার ক্লাসরুম, ওখানেই আমি ক্লাস দেব। এই জন্য আমি রাজপথে আজকের ওদের পড়ানোর জায়গা হলো এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যেই অস্ত্র হাতে নিয়ে তাদেরকে পড়াশোনা করানো যায়, প্রয়োজনে সেটা নিয়েই ওদেরকে আজকে শিক্ষাদান দেব। সেই জন্য আমি একজন শিক্ষক ওদের পাশে আছি, ওদেরকে সাহস যোগানোর জন্য। আমি আজকের আমাদের এই মঞ্চে, আমাদের ইউনিভার্সিটি টিচার্স ফোরামের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাদের জন্য আমরা তাদের একজন প্রতিনিধিকে মঞ্চে ডেকে নিচ্ছি কিছু বলার জন্য। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আলামিন সরকারকে, সাধারণ সম্পাদক, জাতীয় নাগরিক শক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়।